দ্বিতীয় দফায়ও বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে পারলেন না সাকিব আল হাসান। ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। পরীক্ষা পদ্ধতির ত্রুটি নিয়ে নিশ্চিত না হয় মন্তব্য করেনি বিসিবি। সাকিব, হাথুরু, পাপন কেউ নেই বিসিবিতে। এরপরও জাতীয় দলে ফিরতে তামিমের কিসের দ্বিধা? প্রশ্ন তুললেন সাবেক পরিচালক জামিল। দ্রুত ঝামেলা মেটানোর পরামর্শ বোর্ডকে। দুপুরে বিরতি শেষে সিলেটে আবারও উত্তাপ ছড়াবে বিপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি দুই ফেভারিট রংপুর বরিশাল। সন্ধ্যায় প্রথম জয়ের খোঁজে চিটাগংয়ের প্রতিপক্ষ ঢাকা। এবং নতুন পথে সাফ চ্যাম্পিয়নশিপ। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে 15 জুন আসর আয়োজনে নীতিগতভাবে একমত নির্বাহী কমিটি। জানালেন সাধারণ সম্পাদক। 2026 থেকে হবে ক্লাব কাপ। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। আবারও ধোঁয়াশা সাকিবের বোলিং নিয়ে। বিভিন্ন সূত্রের খবর, দ্বিতীয় দফায় চেন্নাইতেও বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে পারেননি টাইগার অলরাউন্ডার। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও না জানায় কোনো মন্তব্য করছে না বিসিবি কর্তারা। আইসিসির আইন বলছে এ দফাতেও পরীক্ষায় পাশ না করলে আগামী 1 বছর ক্রিকেটের কোনো পর্যায়ে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বর্ণময় চরিত্র। মাঠে তিনি থাকুন বা না থাকুন, আলোচনায় সব সময় থাকেন। 5ই আগস্টের পর থেকে দেশের ক্রিকেটে একেবারে ব্রাত্য হয়ে পড়ার পরও সাকিবের প্রাসঙ্গিকতা কমেনি এতটুকু। সাকিবকে নিয়ে এখনকার আলোচনাটা অবশ্য একেবারে ক্রিকেটীয়। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি থাকছেন কিনা, কারণ অধিনায়ক শান্ত নাকি সোজা সাপটা জানিয়ে দিয়েছেন পাকিস্তান দুবাইয়ে সাকিবকে তার চাই, কিন্তু চাইলেই তো আর হচ্ছে না। সাকিবকে তো থাকতে হবে খেলার মতো অবস্থাতেও, কারণ সরকার এবং বিসিবির গ্রিন সিগন্যাল পেলেও যে সাকিব থাকবেন সেটা কি এখন আর বলা যায়? কারণ যে অলরাউন্ডার সত্তা সাকিবকে চিনিয়েছে পুরো ক্রিকেট দুনিয়ায়, সেটাই তো এখন শঙ্কার মুখে। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার খবর অনেক পুরানো। নতুন খবর হচ্ছে প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও বোলিং অ্যাকশন শুধরানোর পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন সাকিব আল হাসান। চেন্নাই থেকেও কোনো সুখবর আসেনি বাংলাদেশের সমর্থকদের জন্য। তবে পুরো বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি সাকিব, চেন্নাই বা আইসিসি কর্তৃপক্ষ। আর এই জায়গাতেই আটকে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেবলমাত্র গুঞ্জনের উপর ভর করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তারা। সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই বোর্ডের সামনে। কারণ গুঞ্জন আছে দ্বিতীয় দফার পরীক্ষায় একটা কারিগরি ত্রুটি হয়েছে বলে ধারণা করেছেন অনেকে। সেক্ষেত্রে পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে যে কোনো সময়। আর তাহলে আরও এক দফা পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে অলরাউন্ডারকে। এদিকে বোলিং অ্যাকশন পরীক্ষা নিয়ে আইসিসির আইন বলছে পরপর দুবার পরীক্ষায় অনুত্তীর্ণ হলে পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন না সেই বোলার। পরীক্ষার এই আইন নিয়ে আছে ভিন্ন ব্যাখ্যাও। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে দুবার ফেল করবার পরও বোলিং অ্যাকশন শোধরাতে কাজ করতে পারবেন বোলার। তৃতীয়বার পরীক্ষা দেওয়ারও সুযোগ দেওয়া হবে তাকে, তবে একটা নির্দিষ্ট সময় পর। কিন্তু সেখানে পাশ করতে না পারলে 1 বছরের নিষেধাজ্ঞা নেমে আসবে বোলারের উপর। সাকিব এখন ঠিক কোন পর্যায়ে আছেন সেটা একমাত্র বলতে পারবেন সাকিব আল হাসান নিজেই। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। সাকিব, হাথুরু, পাপন যাদের সঙ্গে ঝামেলা ছিল তারা কেউই আর দেশের ক্রিকেটের সঙ্গে নেই। তারপরও কেন জাতীয় দলে ফেরার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তামিম ইকবাল? এমন প্রশ্ন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। এছাড়া সাকিব আল হাসানকে না খেলানোর বিষয়টাও স্পষ্ট নয় সাবেক পরিচালকের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য দ্রুত এইসব ঝামেলা মিটিয়ে ফেলা উচিত বলে মনে করেন তিনি। তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। যাদের সঙ্গে তার সমস্যা ছিল সাকিবের সঙ্গে, মেইনলি হাতুরা সিংয়ের সঙ্গে, তারা তো এখন আর নাই। সুতরাং এখনো কেন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? I am retiring from international cricket. এভাবেই কষ্ট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর কত কিছুই তো দেখেছে দেশের ক্রিকেট, কিন্তু তামিমের জাতীয় দলে ফেরার ইস্যু নিষ্পত্তি হয়নি। তিনি নিজেও সংবাদ মাধ্যমে সরাসরি কিছুই বলেননি। নির্বাচকদের কাছে তামিম ভাবার জন্য সময় চেয়েছেন, কিন্তু কেন? প্রশ্ন খন্দকার জামিলের। এটা তো দেশের জন্য খেলা, এটা তো বিপিএল এর খেলা না, এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল যেখানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু এখনো তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় নাই, তার সঙ্গে পরিষ্কার আসলে তার কাছ থেকে জানতে হবে যে ইয়েস নো। বিসিবিরও পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানা উচিত সময় ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না।
কারণ আমি খেলবো কি খেলবো না এটা তো আমি এখনই বলতে পারি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের সঙ্গে সাকিব আল হাসানের খেলা নিয়েও ধোঁয়াশায় বিসিবি। সবশেষ গেল অক্টোবরে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। কানপুরি জানিয়েছিলেন টি-20 থেকে বিদায়ের কথা। এর আগে পাকিস্তান সফরেও ছিলেন টাইগার অলরাউন্ডার। এই জায়গাতেই খটকা লেগেছে সাবেক পরিচালকের। সাকিবের ব্যাপারটা আমি খুব ক্লিয়ার না। যদি 5ই আগস্টের পরবর্তী ইমিডিয়েটলি আমরা যদি সাকিবকে বাইরে খেলাতে পারি তাহলে বাইরে, হ্যাঁ দেশের কথা তো বললাম যে সমস্যা ছিল, আমরা যখন তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পারমিশন দিলাম তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাকে আমরা খেলানোর সুযোগটা নিলাম না কেন? কখনো সাকিব কখনো তামিম, ভিন্ন সময়ে এদের ব্যাপারে কখনোই কঠোর হতে পারেনি বিসিবি। জামিলের মতে এর কারণ বোর্ডের দুর্বলতা। বিসিবি কিন্তু কোনো কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে নাই, তামিমের ক্ষেত্রে সবসময় ছাড় দিয়ে আসছে। এটার অবশ্য কারণ আছে। কারণ হলো কি, আমাদের পাইপলাইনে প্লেয়ারের অভাব। আজকে যদি আমরা তামিমের বিকল্পটা দাঁড় করিয়ে ফেলতে পারতাম তাহলে আমার মনে হয় বিসিবি এত সময় ক্ষেপণ করতো না। একটা নির্দিষ্ট ছক কেটে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমার মনে হয় যে বিসিবি যে আগের যারা বোর্ড ছিল তারা ঠিক সেই পরিকল্পনাটা করতে পারেনি। এদিকে এবারের রান মহড়ার বিপিএল মনে ধরেছে সাবেক পরিচালকের। তবে রাহাত ফতে আলী খানকে আনার পর 3 ভেন্যুতে কনসার্ট করা ছিল কেবলই বাড়াবাড়ি। খরচটা কমিয়ে চ্যাম্পিয়নের টাকাটা বাড়াতে পারতাম, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলো আরেকটু উৎসাহিত হতো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে বিপিএল এর খবর জানাবো। একদিনের বিরতি শেষে দুপুরে আবারও ফিরছে মাঠের ক্রিকেট। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের এখন পর্যন্ত সফলতম 2 দল রংপুর ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 1:30টায়। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দল 5 ম্যাচের 5টিতেই জিতেছে। তবে জয় ছাপিয়ে দলটার পারফরম্যান্স হট ফেভারিটের তকমা জুড়ে দিয়েছে এরই মধ্যে। কোনো ম্যাচেই প্রতিপক্ষ রাইডার্সদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একমাত্র হারটা এসেছে ওই রংপুরের বিপক্ষেই। মিরপুরের হোম অফ ক্রিকেটের প্রথম দেখায় 8 উইকেটের বড় ব্যবধানে তামিম ইকবালদের হারায় তারা। সিলেট পর্বেই সে প্রতিশোধ নেওয়ার সুযোগ বরিশালের সামনে। এদিকে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। সাকিববিহীন চিটাগং 2 ম্যাচে একটা জয় পেলেও ক্যাপিটালস এখনো প্রথম জয়ের খোঁজে। সিলেটে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। লম্বা সময় পর বিপিএলে ফেরা চিটাগং কিংস আসরের শুরুটা করে হার দিয়ে। যদিও ওসমান খানের একক নৈপুণ্যে রাজশাহীকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় মোহাম্মদ মিথুনের দল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামার আগে সিলেটে ঘাম ছড়িয়েছে কিংস। জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর এই ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে টানা 4 হারে যাচ্ছে তাই অবস্থা ঢাকার। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে থিসারা পেরেরার দল। প্রথম জয়ের খোঁজে খালিদ মাহমুদ সুজনের শিষ্যরা। জয় না পেলে অবশ্য কোয়ালিফায়ারে ওঠার সম্ভাবনাও অনেকটাই শেষ হয়ে যাবে ঢাকার। দর্শক, যেমনটি জানছিলাম আমরা, আজ বিপিএল এর 2টি ম্যাচ আছে এবং সেই খবর জানাতে সিলেটে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও ফিরছে বিপিএল সিলেটে, যেটা হচ্ছে যে বলি যে হাই ভোল্টেজ ম্যাচ। এ কারণে বর্তমান চ্যাম্পিয়ন এবং কি উঠতে থাকা রংপুর রাইডার্স মুখোমুখি হবে কিছুক্ষণের মধ্যেই। এবং যদি বলি যে পয়েন্ট টেবিলের হিসেব, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আসলে পয়েন্ট টেবিল দেখলে রংপুরকে আসলে ধরা ছোঁয়ার বাইরেই বলতে হবে, কারণ তারা এখন পর্যন্ত যে 5টি ম্যাচ খেলেছে সেই 5 ম্যাচে কিন্তু অপরাজিত রয়েছে। দেখতে পাচ্ছেন দর্শকদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। আজকে আমরা দেখছি রংপুরের জার্সি গায়ে অনেক সমর্থকরা এসেছেন। পাশাপাশি বরিশালেরও বেশ ভালো একটা ফ্যান বেজ রয়েছে। আমরা প্রতিটি ম্যাচেই দেখি অনেক দর্শকরা আসে বরিশালকে সমর্থন দিতে, তাদেরকেও আসলে দেখছি। পাশেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে স্টেডিয়ামের, যে লাক্ষাতুরে স্টেডিয়াম তার পাশেই বুথ রাখা হয়েছে টিকিটের জন্য, এবং সেই টিকিট কাউন্টারেও কিন্তু বেশ লম্বা লাইন দেখা যাচ্ছে দর্শকদের। ম্যাচের যদি ফিরি, আসলে শক্তিমত্তায় কিন্তু একেবারে 2 দলই সমানে সমান বলতেই হবে। বাংলাদেশের জাতীয় দলের একটা ছায়া জাতীয় দলই বলতে হবে।
বরিশালকে তামিম ইকবাল থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে তাওহিদ, হৃদয়, মুশফিক, মাহমুদুল্লাহ তাদেরকে নিয়ে শক্তিশালী দল নিঃসন্দেহে বরিশাল। তবে রংপুর যে আসলে গ্লোবাল T20 লিগটা আসলে জিতে এসেছে, সেই থেকে দলের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে সেই বন্ডিংটার উপর ভর করে পাশাপাশি তাদের বিদেশি তারকা, স্পেশালি বলতে হবে ওপেনার অ্যালেক্স হেলসের কথা, যিনি কিনা গত ম্যাচের আগের ম্যাচে কিন্তু একটা দারুণ সেঞ্চুরি পেয়েছেন। গত ম্যাচে আসলে 50-র কাছাকাছি গিয়ে আউট হয়েছেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। সব মিলিয়ে আসলে এই ম্যাচটায় যেমন মাঠের উন্মাদনা আসলে সবাই প্রত্যাশা করছে, দর্শকরাও আসলে সেটা উপভোগ করতে এখানে উপস্থিত হয়েছেন। যদি বলি যে এর পরে আরও একটি ম্যাচ রয়েছে চট্টগ্রাম কিংস এবং কি ঢাকা ক্যাপিটালসের মধ্যে, দুই দলের অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো নয়। ঢাকা তো কোনো ম্যাচই জিতেনি, যেখানে চট্টগ্রাম একটি ম্যাচ জিতেছে। আসলে দেখার পালা আসলে কতটুকু ঘুরে দাঁড়াতে পারে ঢাকা, নাকি চট্টগ্রাম জয়ের মধ্যে থাকতে পারে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর সিলেট থেকে। বিপিএল এর দুটি ম্যাচের খবর জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী তারেক হাসান শিমুল। এবারে ফুটবলের খবর জানাবো। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ। আসর শুরু 15 জুন, শেষ হবে 5 জুলাই। আজ সাফের নির্বাহী সভায় এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন। যদিও ফরম্যাট নিয়ে এখনও আলোচনার সুযোগ আছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সভায় চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়েও। 2023-এ বেঙ্গালুরুতে বসেছিল শেষ সাফ চ্যাম্পিয়নশিপ আসর। সাধারণত এক আসর শেষ হওয়ার পরপরই পরের আসরের ভেন্যু ঠিক করে ফেলা হয়, কিন্তু সাফের ক্ষেত্রে সবসময়ই ঘটনা ব্যতিক্রম। পরের আসরের সময় ঘনিয়ে আসলেও এর ভেন্যু জটিলতা কাটছিলই না। মূলত সাফ কমিটির বেশিরভাগ সদস্যের চাওয়া ছিল টুর্নামেন্টের জৌলুস বাড়াতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ, কিন্তু দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে বিষয়টি ঝুলছিল চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। অবশেষে সে অপেক্ষা ফুরালো। নেপালে অনুষ্ঠিত সাফ নির্বাহী কমিটির বৈঠকে সকল সদস্যের ভোটে নীতিগতভাবে এবছরের সাফ টুর্নামেন্টের ফরম্যাট হিসেবে চূড়ান্ত হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি, যেখানে সভাপতিত্ব করেছেন সাফ প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। সিদ্ধান্ত মোতাবেক এবারের আসর শুরু হবে 15 জুন এবং শেষ হবে 5 জুলাই। তবে প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য। আমাদের এক্সিকিউটিভ মিটিংয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে যে আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডার বর্তমানে 2025-এর জন্য সেখানে সেটা অ্যাপ্রুভ হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ বছরই হবে। তো সাফ চ্যাম্পিয়নশিপ হবে 15 জুন থেকে 5 জুলাই পর্যন্ত। এটা আপাতত আমাদের টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে। আমরা খুব শিগগিরই এই মাসের মধ্যে সবগুলো চ্যান্সেলের সাথে কথা বলে হোম অর অ্যাওয়ে বেসিসে এই টুর্নামেন্টটা শুরু করব। ইন কেস যদি কোনো সমস্যা হয় যে হোম অর অ্যাওয়েতে এই বছরে যদি কোনো কারণে না হয়, তাহলে এটা সেন্ট্রালাইজ টুর্নামেন্ট হবে। তবে আমাদের আশা হচ্ছে যে হোম অর অ্যাওয়ে করার জন্য, এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সাফের এবারের সভায় আলোচনা হয়েছে আরও একটি বিশেষ টুর্নামেন্ট নিয়ে। দীর্ঘদিন ধরে এই আলোচনা ছিল সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের। এবারের সভায় চূড়ান্ত হয়েছে সেটিও। 2026 থেকে শুরু হবে পুরুষ এবং নারী দুবিভাগেই ক্লাব চ্যাম্পিয়নশিপ। প্রাথমিকভাবে 8টি ক্লাব নিয়ে আসর শুরুর কথা ভাবছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। সাফ ক্লাব কম্পিটিশন 2026 থেকে শুরু হবে। এটা এভরি ইয়ার ইট উইল বি রানিং। তো 2026, 27, 28, 29, 30 এই প্রতি বছরই এই টুর্নামেন্টটা হবে। এটার ফরম্যাটটাও আমরা মোটামুটি ঠিক করেছি। সেখানে 8টি ক্লাব চ্যাম্পিয়নশিপ 8টি দল অংশগ্রহণ করবে। তো বেসিস অফ the top teams, the top ranking teams, ranking associations will get 2 slots and other 7 will get 1. So 8 teams দুই গ্রুপে খেলা হবে। এটাও হোম অর অ্যাওয়ে বেসিস হবে গ্রুপ স্টেজে, তারপর ফাইনাল হবে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিস। 2023 সালে অতিথি দল হিসেবে কুয়েত এবং লেবাননকে আমন্ত্রণ জানিয়েছিল সাফ। এবারের আসরেও নতুন কাউকে অতিথি হিসেবে পেতে চায় তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নারীদের সাফ জয় কিংবা হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে সারা জাগানো আগ্রহ মিলেছে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় পুরুষ ও নারী দলের কিট স্পন্সর হতে আন্তর্জাতিক একটি ব্র্যান্ড কাজ করছে। ইতোমধ্যে পরীক্ষামূলক কিট তৈরি করে ফেডারেশনকে পাঠিয়েছে প্রতিষ্ঠানগুলো। চলতি মাসের শেষেই আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হবে স্পন্সরদের বলে সময় সংবাদে জানান বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। আমারই করা একটি প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
নতুন বছরে নতুন কমিটির অধীনে নতুন দিনের সূচনায় দেশের ফুটবল, আর সে যাত্রায় বড় কিছু সুখবর আসতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের জন্য। আর্থিক সংকটের মুখে পড়ে মাঠের ফুটবল থেকে প্রায় দূরে থাকতে হয় ফুটবলারদের, তবে এবার ঘুঁচতে যাচ্ছে সেই সংকট। ইতিহাস গড়ে নারীদের টানা দ্বিতীয়বার সাফ জয় কিংবা হামজা চৌধুরীর মতো ফুটবলারের দেশের ফুটবলে সংযুক্তি, যার ফলে স্পন্সর সংকট ফুরোতে যাচ্ছে এবার। দীর্ঘদিন দেশের ফুটবলের কোনো নির্দিষ্ট কিট স্পন্সর না থাকলেও এবার দেশি ব্র্যান্ডের পাশাপাশি বড় একটা চমক আছে। আন্তর্জাতিক ব্র্যান্ডও আগ্রহ দেখিয়েছে সেখানে। ইতোমধ্যেই পরীক্ষামূলক কিটও ফেডারেশনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিটের মান যাচাইয়ের পর জানুয়ারির শেষে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হবে স্পন্সর প্রতিষ্ঠানের নাম। দুটো কোম্পানির সাথে যোগাযোগ এখন চলছে, একটি দেশীয় কোম্পানি এবং একটি বিদেশি কোম্পানি, এবং আপনি জেনে খুশি হবেন যে দুজনের সাথে আমাদের অন প্রিন্সিপাল ডিসকাশন খুবই ভালো, খুবই পজিটিভ, এবং একজন ইনফ্যাক্ট এক সেট জার্সিস পাঠিয়েছে, যেটা আমরা এখন ট্রায়ালে দিয়েছি। আমরা চেক করছি, প্লেয়ারদের থেকে ফিডব্যাক নিচ্ছি, বিকজ কিটস খালি স্পন্সর করলেই তো হবে না, আমাদের প্লেয়াররা কমফোর্টেবল হতে হবে ওদের জার্সি কিংবা কিটটা পরে ব্যবহার করে। সো ওই ফিডব্যাকটা আমরা ওয়েট করছি। সো ডেফিনেটলি বাই জানুয়ারি আমাদের এটা লক হবে, এটা নিশ্চিত থাকেন আপনি। ইনশাল্লাহ আমাদের জাতীয় পুরুষ এবং জাতীয় মহিলা দল দুটোর জন্যই আমরা কিট পার্টনার পাবো একসাথে ইনশাল্লাহ। শুধু জার্সি কিংবা কিটই নয়, এবার নতুন আরও এক ক্যাটাগরিতে স্পন্সর পেয়েছে বাফুফে। আন্তর্জাতিক একটি ব্র্যান্ড থেকে দেশের সব টুর্নামেন্টের ফুটবল স্পন্সরও চূড়ান্ত হয়েছে। এছাড়াও নারী ফুটবলে দীর্ঘদিনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে বাফুফে। বেশ কয়েকটি দেশি প্রতিষ্ঠানও এবার যোগ দিয়েছে নারী ফুটবলারদের বিনিয়োগের জন্য বলে জানান বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। তাতে বেশি বেশি ম্যাচ আয়োজনে অর্থের কোনো অভাব হবে না বলেও জানান তিনি। প্রথমবারের মতো ফুটবল পার্টনারও আনতে যাচ্ছি। সো এগেইন ফুটবল তো আসলে বাংলাদেশে হয় না, সো একটা ইন্টারন্যাশনাল খুব নাম করা দুটো ব্র্যান্ডের সাথে আমাদের কথা চলছে এখন, এবং ওইটা জানুয়ারির মধ্যে আমাদের ইনশাল্লাহ আমাদের লক হয়ে যাবে। নারী জাতীয় দলের জন্য নারী ন্যাশনাল টিম, ন্যাশনাল আন্ডার 23 উইচ ইজ দ্য অলিম্পিক টিম, এবং ন্যাশনাল আন্ডার 20 টিম, এই তিনটে টিমের জন্য আমরা আমাদের পার্টনার আমাদের লক হয়ে গিয়েছে ফর এ পিরিয়ড অফ 6 ইয়ার্স। ইতোমধ্যে বেশ কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফেডারেশন। জানুয়ারির শেষ নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসবে তা নিয়ে। তাজিন খন্দকার, সময় সংবাদ। আইসিসির দ্বিচারিতায় ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল। ভারতকে আইসিসি বাড়তি সুবিধা দেয় বলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন হচ্ছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির উচিত ছিল ভারতকে পাকিস্তানে খেলতে বাধ্য করা, এমন মন্তব্য করেছেন আজমল। সিলেটে সাইদ আজমলের সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী তারেক হাসান শিমু। চ্যাম্পিয়ন্স ট্রফি নাটকের সমাধান হয়েছে। ভারতের দাবির কাছে নতি স্বীকার করেছে আইসিসি। পাকিস্তান সফর করবে না দলটি। একক হোস্ট হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভেন্যু ভাগাভাগি করতে হয়েছে পিসিবিকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির যেখানে নিরপেক্ষ হওয়ার কথা, সেখানে দলটা ভারত হলেই আচরণ হয়ে যায় ভিন্ন। বিশ্ব ক্রিকেটকে আইসিসি নয়, যেন নিয়ন্ত্রণ করছে ভারত। অবশ্য স্পন্সর থেকে শুরু করে আইসিসির আয়ের বড় অংশ আসে এই দেশটি থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভারতকে সুবিধা দিতেই পাকিস্তানকে হাইব্রিড মডেল মানতে বাধ্য করেছে আইসিসি। মত পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমলের। ক্রিকেট মে পলিটিক্স নেই হোনি চাই। ভারত আইসিসি থেকে অনেক বেশি সুবিধা পেয়ে থাকে, তাদের অনেক স্পন্সর আইসিসির সঙ্গে যুক্ত। তবে তাই বলেই আইসিসি তাদের বাড়তি সুবিধা দিতে পারে না। তারা ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে। আইসিসির নিরপেক্ষ থাকা উচিত। ভারতকে বাধ্য করা উচিত ছিল পাকিস্তান সফরে যেতে। ভারত এভাবে বারবার পাকিস্তান সফরে মানা করে ভালো উদাহরণ তৈরি করছে না। এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর। পাকিস্তানে ভারতের অনেক সমর্থক আছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সেটাও ঠিক না। ক্রিকেটকে ক্রিকেটের মতো করেই চালানো উচিত। দেশের রাজনীতিকে এখানে আনা ঠিক নয়। ভারত পাকিস্তান দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে গোটা বিশ্ব। সম্পর্ক উন্নয়নে পাকিস্তান 3 বার ভারত সফর করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না এসে ভারত বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেন সাবেক এই স্পিনার। ক্রিকেট এখন অনেক বেশি বাণিজ্যিক, আর ভারত পাকিস্তান ম্যাচে আইসিসির অনেক অর্থ আয় হয়।
শুধু আইসিসি ইভেন্ট আর এশিয়া কাপেই এখন মুখোমুখি হয় দুদল। দর্শকরাও তো সিরিজ দেখতে চায়, সেটার আয়োজন করলে দুদেশের বোর্ড আরো বেশি লাভবান হবে। পাকিস্তানে সব দেশ সফর করছে, সমস্যা শুধু ভারতের। 3 বার বাবর আজমরা ভারতেও গিয়েছে, তারা পাকিস্তানে না এসে বিশ্বাসঘাতকতা করলো। এমন অবস্থা চলতে থাকলে দর্শকরাও ভারত পাকিস্তান ম্যাচে আগ্রহ হারিয়ে ফেলবে। ভারত পাকিস্তানে না গেলেও অন্য দলগুলোকে স্বাগত জানাতে প্রস্তুত পাকিস্তান। আসন্ন মেগা ইভেন্টে শুধু নিজেদের জন্য নয়, স্বাগতিক দর্শকরা গলা ফাটাবে ক্রিকেট বিশ্বের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান প্রস্তুত। স্টেডিয়ামগুলো সংস্কার করা হয়েছে, দর্শকরা মুখিয়ে আছেন। শুধু পাকিস্তানের জন্য নয়, অন্য দলগুলোকেও সমর্থন দিবে স্বাগতিক দর্শকরা। পাকিস্তান কতটা ক্রিকেট প্রেমী জাতি সেটা এই আইসিসি ইভেন্ট আয়োজন দিয়েই প্রমাণ হবে। প্রায় 3 দশক আগে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। পাকিস্তানের 3 ভেন্যুতে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, তবে ডেডলাইন পেরিয়ে গেলেও লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে পারেনি পিসিবি। এখনও বাকি অনেক কাজ। আইসিসির কাছ থেকে 25 জানুয়ারির বেশি সময় পাবে না মহসিন নকভির বোর্ড। সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও চ্যাম্পিয়ন্স ট্রফির পুরোটা নিজেদের দেশে আয়োজন করতে পারছে না পাকিস্তান বোর্ড। ক্রিকেট বিশ্বে ভারতের একচ্ছত্র আধিপত্যে মাথা নত করতে বাধ্য হয়েছে তারা। ইন্ডিয়ার চাওয়াতেই আইসিসি ইভেন্টটি আয়োজিত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে, বাকি ম্যাচগুলো হওয়ার কথা পাকিস্তানে। তবে ইভেন্ট শুরুর 1.5 মাসের কম বাকি থাকলেও গুছিয়ে উঠতে পারেনি পিসিবি। ধীর গতিতে এগোচ্ছে স্টেডিয়াম সংস্কারের কাজ। লাহোরের গাদ্দাফি, রাওয়ালপিন্ডি ও করাচি স্টেডিয়ামে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, কিন্তু 3 ভেন্যুরই অনেক কাজ বাকি। গেল বছর 31 ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল, তবে সে ডেডলাইন মিস করেছে পিসিবি। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন, বিশেষ করে ভারতীয় মিডিয়ায়। তাদের দাবি পুরো ইভেন্টই নাকি পাকিস্তান থেকে সরে যেতে পারে, আর সেটা হলে সব ম্যাচ আয়োজিত হবে আরব আমিরাতে। তবে আত্মবিশ্বাসী পিসিবি। স্টেডিয়াম সম্পূর্ণ রেডি করতে আইসিসির কাছ থেকে সর্বোচ্চ 25 জানুয়ারি পর্যন্ত সময় পাবে তারা। 19 ফেব্রুয়ারি শুরু হবে আসর, 12 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে তাদের। তাই বলা যায় বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে মহসিন নকভির বোর্ডের সামনে। সবশেষ টি-20 বিশ্বকাপে নানা অব্যবস্থাপনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে। দুর্নীতির অভিযোগ তো ছিলই, স্টেডিয়ামের উইকেট গ্যালারির বেহাল দশায় রীতিমতো হাসির পাত্র হয়ে উঠেছিল ওয়ার্ল্ড কাপের সহ আয়োজকরা। তবে ইউএস এর মতো অবস্থা হবে না বিশ্বাস পাকিস্তানিদের। 1996 ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি ইভেন্ট হয়নি পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রায় 3 দশকের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় তারা। শেষ মুহূর্তে অবাঞ্ছিত কোনো ঘটনা কিংবা খামখেয়ালির কারণে সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না পাকিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় দফায়ও বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে পারলেন না সাকিব আল হাসান। ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। পরীক্ষা পদ্ধতির ত্রুটি নিয়ে নিশ্চিত না হয় মন্তব্য করেনি বিসিবি। দুপুরে বিরতির শেষে সিলেটে আবারও শুরু বিপিএলের মাঠের লড়াই। প্রথম ম্যাচে লড়ছে 2 ফেব্রুয়ারি রংপুর বরিশাল। সন্ধ্যায় প্রথম জয়ের খোঁজায় চিটাগংয়ের প্রতিপক্ষ ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।